ওয়েলকাম টু গল্পের বৈঠক। আমি রূপসা আবার চলে এসেছি। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্র তৃতীয় খণ্ড থেকে ভুতুড়ে কাকতাড়ুয়া গল্পটির অন্তিম পর্ব। তো চলুন বেশি দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। তার চেয়েও আশ্চর্য ব্যাপার, পিশাচ বাবার মুখে আবার সাদা দাড়ি। জ্যোৎস্নায় স্পষ্ট দেখা যাচ্ছে পরনে জ্যাকেট ও পাতলুন, গলা থেকে ঝুলন্ত ক্যামেরা ও বাইনোকুলার, আর মাথায় টুপি, পিঠে সেই কিট ব্যাগ আটা, হাতে একটা ছড়িও দেখতে পাচ্ছি। হ্যালুসিনেশন বলে একরকম অসুখ আছে শুনেছি। সেই অসুখে ধরলে নাকি মানুষ ভুল ভালো দেখে শুনেছি, অথবা মৃত্যুকালীন সুখ স্বপ্ন। অবশ্য যক্ষ, রক্ষ, ভূত, প্রেত, পিশাচ এরা নানা রকম রূপ ধরতেও পটু। এই শ্মশানের মানুষ খেকো পিশাচ বাবা আমাকে কামড়ে খাওয়ার সময় যাতে বেশি চেঁচামেচি কান্নাকাটি না করি, সেই জন্যেই আমার সুপরিচিত রূপটি ধরেই দেখা দিয়েছে, এবং কোন জায়গা থেকে খেতে শুরু করবে তাই নিয়ে চিন্তা ভাবনা করছে। মরিয়া হয়ে আমি চোখ বুজে ফেললাম। তারপর টের পেলাম যে দড়িগুলো ঢিলে হয়ে যাচ্ছে। পায়ের দড়ি খুলে গেল এবং ছদ্মরূপধারী পিশাচ বাবা আমাকে ঠেলে অন্য পাশে কাত করে হাতের দড়িও খুলে দিল। এমন সুযোগ তো আর ছাড়া উচিত নয়। তড়াক করে উঠেই পালানোর চেষ্টা করল, কিন্তু পারলাম না। আমার কাঁধে সঙ্গে সঙ্গে থাবা পড়লো, আর সেই সঙ্গে সেই অট্টহাসি। জল জল ডার্লিং, এ মুহূর্তে খানিক জল দরকার। চোখে মুখে জলে ঝাপটা দিলে একটু ঘিলুটাও চাঙ্গা হবে। ওঠো ওঠো, উঠে পড়ো। কয়েক হাত নিচেই গঙ্গা। বেগড়বাই না করে হুকুম তামিল করলাম। তারপর সত্যিই ঘিলু চাঙ্গা হলো এবং রুমাল বের করে মুখ মুছতে মুছতে বললাম, ও তাহলে এটা স্বপ্ন নয়? নয়, সেটা এখনো বুঝতে না পারলে আরও খানিকটা জলের ঝাপটা টাপটা দাও। না, দরকার হবে না। কিন্তু আমাকে উদ্ধারের জন্য আপনি কি মন্ত্র বলে উড়ে এলেন কলকাতা থেকে? আরে মন্ত্র বলে নয়, 4 চাকার মোটর গাড়িতে আর এক্সপ্রেস বাসে। কিন্তু রাত বিরেতে এই শ্মশানে ছুটে আসার কারণ কি? পিশাচ বাবার হুকুমে। তার সঙ্গে আমার এখন ভাব হয়ে গেছে। প্রশ্ন করতে যাচ্ছি এমন সময় দূরে বিকট চেঁচানি শোনা গেল। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কর্নেল আমাকে টানতে টানতে ঝোপের আড়ালে নিয়ে গেলেন, কাঁধ ধরে ঠেলে বসিয়ে দিলেন, কিন্তু নিজে দাঁড়িয়ে রইলেন। ফিসফিসিয়ে বলে উঠলাম, ওরা নির্ঘাত হালদার মশাইকে আমার মতো বেঁধে আনছে। উনি তো শিব মন্দিরের সাধু সেজে। চুপ, স্পিকটি নট। অগত্যা চুপ করে থাকলাম। হরিধ্বনি ক্রমশই এগিয়ে আসছে। সাবধানে উঁকি মেরে দেখলাম একটু দূরে 4 ছায়ামূর্তি কি একটা যেন বয়ে আনছে, তবে খাটিয়া নয়। কাছাকাছি আসা মাত্র কর্নেল বিদঘুটে গলায় একখানা হুঙ্কার ছাড়লেন, কতকটা ওই বাঘের গজরানির মতো। শোনা মাত্রই ওরা থমকে দাঁড়ালো। তারপর কাঁধের লম্বাটা জিনিসটা ফেলে দিয়ে পিঠ টান দিল। কর্নেল দৌড়ে গেলেন, আর সাথে আমিও। হ্যাঁ, ঠিক ধরেছি, সেই জটা জুটোধারী হালদার মশাই বটে। মুখে টেপ সাঁটা আছে আমারই মতো, আগাগোড়া দড়ি জড়ানো গায়ে। আশ্চর্য ব্যাপার, জটা ও দাড়ি কিন্তু খুলে যায়নি, এবং কাঁধ থেকে ফেলে দেওয়ার চোটও খাননি। কর্নেল বাঁধন খুলে দিতেই প্রায় লাফ দিয়ে উঠে 2 ঠ্যাঙে সিধে দাঁড়ালেন এবং জটা দাড়ি নিজেই খুললেন। দেখলাম যে টেপটি নকল গোপদাড়ির সঙ্গে সেঁটে থাকায় ওর বেশ সুবিধেই হয়েছে, সহজেই খুলে গেল। তার চেয়েও আশ্চর্য ব্যাপার, আলখাল্লাধারী হালদার মশাই অবাক হলেন না কর্নেলকে দেখে। মুখ দিয়ে যে ধ্বনি বেরোলো তা হলো কর্নেল বললেন,
আছাড় কি আবার ব্যথা ট্যাথা লাগেনি তো হালদার মশাই? হা, কি যে কন, সয়েল অ্যান্ড স্যান্ড, বালু বালু বলে খালি পায়ে বুড়ো আঙুলের নরম মাটির অবস্থাটাও বুঝিয়ে দিলেন। কর্নেল বললেন, আপনি মুখে বরং একটু জলের ঝাপটা টাপটা দিয়ে নিন। কেন? আপনার উপর এমন সাংঘাতিক একটা ধকল গেল, মনে হচ্ছে এখন আপনি ধাতস্থ হতে পারেননি। হালদার মশাই এতক্ষণে চমকালেন। কর্নেল এবং আমার আপাদমস্তক দেখে নিয়ে লম্বা পায়ে জলের ধারে গেলেন। একটু পরে আলখাল্লায় মুখ মুছতে মুছতে ফিরে এসে বললেন, কি আশ্চর্য ঘটনা! কর্নেল স্যার, আপনি এতক্ষণ তাই চেনা চেনা ঠেকছিল। আপনি এলেন কখন? আর আর এই শ্মশান মশান জায়গায় কি অবাক! কর্নেল বললেন, সব কথা পরে হবে, এখানে বেশিক্ষণ থাকা ঠিক নয়। যে কোনো সময় আবার পিশাচ বাবার আবির্ভাব ঘটতে পারে। চলুন কেটে পড়া যাক। পিশাচ বাবা? সে আবার কে? ভুলে গেছেন দেখছি, নোট বইতে ঢুকেছিলেন না? হালদার মশাই চুপ করে গেলেন। জ্যোৎস্না খানিকটা ঝলমলে হয়েছে, কোথাও গম ক্ষেত, কোথাও ধবধবে সাদা ন্যাড়া চষা মাটি, কোথাও ঝোপঝাড় আর গাছের জটলা। মাঠের মধ্যে দূরে বা কাছে বিদ্যুতের আলো দুলদুল করছিল। বাঁ দিকে পশ্চিমে সোজা এগিয়ে সামনে কালো চাপচাপ উঁচু নিচু পাঁচিলের মতো জিনিসটা দেখে কর্নেল বললেন, ওই যে কেল্লাবাড়ির ধ্বংসাবশেষ। ওখানে গিয়ে আর কি হবে, তার চেয়ে বরং দণ্ডিবাবুর ফার্মে যাই, চলুন। আরে এসো তো। তারপরে পকেট থেকে টর্চ বের করে জেলে নাড়তে থাকলেন। কেল্লাবাড়ির ধ্বংসস্তূপের দিকে একটা আলো জ্বলে উঠল। আলোটা এদিকে ওদিকে নড়াচড়া করে নিভে গেল। কর্নেলও টর্চ নেবালেন। আলখাল্লাধারী হালদার মশাই বললেন, এক মিনিট, জটা দাড়ি না পড়লে পোশাকে বড্ড বিশ্রী দেখাবে। জয়ন্তবাবু, একটু হেল্প করুন, এই 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 পিটকেল টেপটা ছাড়ানো যাচ্ছে না। টেপটা ছাড়িয়ে দিল, কিন্তু কিন্তু কিছু গোপ আটকে তাতে থাকলই। হালদার মশাই সেটা ফেলে দিয়ে কষে জটা দাঁড়িয়ে আটলেন। তারপর বললেন, হ্যাঁ চলুন, আই অ্যাম রেডি অ্যান্ড স্টেডি। পায়ের কাছে আলো ফেলে কর্নেল আগে আগে হাঁটছিলেন। একটু পরে শুকনো খাল অর্থাৎ গড়খাইয়ের সামনে পৌঁছল। সাবধানে নেমে গেলাম আমরা। নরম দুর্বা ঘাসে গড়খাইটা ভরে আছে। ওপারের ঢালে একফালি পায়ে চলা রাস্তা। উঠতে বিশেষ অসুবিধে হলো না। রাস্তার ওপর ঝোপ ঝাড় ঝুঁকে রয়েছে। সামনে আবার সেই রহস্যময় টর্চের আলো জ্বলে উঠল। কর্নেল সাড়া দিয়ে বললেন, সঙ্গে গেস্ট আছে নন্দবাবু, আগে চা দরকার হবে তো? অবাক কাণ্ড জবাব পদ্মে এলো, খাবেন তো নেহাত চা? সে আর এমন কি, কুকারে কেটলিটাও চাপিয়ে রেখেছি। গেস্ট পেলে তো ধন্যই, প্রস্তুত সেজন্য। কর্নেল থামিয়ে না দিলে পদ্মটা চলতই। তবে মজাটা হলো কর্নেলও পদ্মেই থামলেন। আরে যথেষ্ট যথেষ্ট, খামোখা কেন কষ্ট। একটা লণ্ঠন জ্বালানো হচ্ছিল। জবাব এলো ফের পদ্মেই, এবং সঙ্গে চাপা খিক্ষে খাসি। পদ্য বলা কষ্ট নয়, বদভ্যাস। ব্রেনে যদি বসত করেন বেদব্যাস। হ্যাঁ, আমার অনুমানই সঠিক। হান্টুর কাছে শোনা সেই ভান্ডারি মাস্টারমশাই। কিন্তু দেখলে যে হাসি পাবে বলেছিল সেটা পেল না। একটু রোগা টিংটিঙে কুঁজো, প্রচণ্ড লম্বা নাক। এগেন একটু রোগা টিংটিঙে আর কুঁজো, আর প্রচণ্ড লম্বা নাক। চিবুক থেকে অন্তত 8 ইঞ্চি লম্বা গোফের মতো দাড়ি ঝুলছে, আর মাথায় লম্বা সন্ন্যাসী চুল। মুখে অমায়িক হাসি। পরনের পাঞ্জাবি এত লম্বা যে ধুতি প্রায় ঢেকে ফেলেছে।
গাছ ও ঝোপের ভেতর কোনো রকমে টিকে থাকা দরজা জানালার কপাট লোপাট হওয়া হাঁ হাঁ করা একটা ঘর, ছোট্ট গেরস্তালি পাতা। ফান্টু অবশ্য বলেনি যে এখানেই কবি ভাণ্ডারমশাইয়ের ডেরা, হয়তো সে জানেই না এই ডেরার খবর। ভাণ্ডারী মশাই সাধুবেশী হালদার মশাইকে দেখে চোখ নাচিয়ে বললেন, হচ্ছে সন্দেহ, সাধু নন, অন্য কেহ। হালদার মশাই নিশ্চয়ই পদ্য বানাতে পারেন না, কারণ তিনি জবাবে তার প্রসিদ্ধ এই খিকখিকে হাসিটি উপহার দিলেন। কর্নেল বললেন, ঠিক ধরেছেন নন্দবাবু, ইনি সেই প্রাইভেট ডিটেকটিভ মিস্টার কে কে হালদার। তাহলে তো নমস্কার, বলে কবিবর মিষ্টি হাসলেন। ডিটেকটিভ এনেছে দণ্ডি, খবর পেয়েই চণ্ডী। কালীগঞ্জে প্রেজেন্ট একটা ইনসিডেন্ট, পারতে পারে শেষটা। হালদার মশাই বলে উঠলেন, কি এই কেসটা? কবি নন্দভাণ্ডারী কেটলিতে ফুটন্ত জলে চা পাতা ফেলে সেটা নামিয়ে রেখে দুধ গরম করতে দিলেন। তারপর তক্তাপোষের তলা থেকে কাপ প্লেট বের করে বাইরে ধুতে গেলেন। হালদার মশাইয়ের প্রশ্নের জবাব দিলেন না। কর্নেলও মিটিমিটি হাসছিলেন। বললেন, শেষটার সঙ্গে কিন্তু কেসটা বেশ মিলেছে হালদার মশাই। হালদার মশাই ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন। আমি হাসতে হাসতে বললুম, কেসটা বুঝতে দরকার একটু চেষ্টা। হালদার মশাই গেলেন চোটে। আরে ধুর মশাই, খালি পদ্য, এখান থেকে পালাতে পারলে বাঁচি, এসব পদ্য টদ্য আমার আসে না। ওদিকে এতক্ষণে যে কি হচ্ছে কে জানে। বেগুন খেতে, বাইরে থেকে কবিবর বললেন, বেগুন খেতে রাত বিরেতে নাচতো কাক তাড়ুয়া, চুপি সাড়ে ঝোপে ঝাড়ে বলতো শেয়াল কা হুয়া। দণ্ডিবাবু ফন্দি করে যেই আনলো ডিটেকটিভ, চণ্ডীচরণ বুঝল তখন এবার সে ইনএফেক্টিভ। তারপরে ঘরে ঢুকে দুধের পাত্র নামিয়ে কুকার নেবালেন। চা তৈরি করতে করতে ফের ভাণ্ডারী মশাই আপন মনে আসতে বললেন, হচ্ছে ভয়, কি হয় কি হয়। ছেলেটা যে বোকা, জিনিয়াস এক রোখা। ওরে পোড়ার মুখো, তোর হাতেই হুঁকো, খেয়ে যাচ্ছে ভূত। হালদার মশাই চোটেই ছিলেন, বলে উঠলেন, কি অদ্ভুত। কর্নেল তারিফ করার ভঙ্গিতে বললেন, আসছে আসছে হালদার মশাই, আসছে কিন্তু। হালদার মশাই চমকে উঠে বললেন, কি? আরে বাবা পদ্য। আমিও ফোড়ন না কেটে পারলাম না, এবং ছন্দ। হালদার মশাই গুম হয়ে রইলেন বসে। মনে হলো যা ঘটছে সেটা তলিয়ে বোঝবার চেষ্টা করছেন। কবি নন্দভাণ্ডারীর মুখেও সেই আমোদে ভাবটা আর নেই। হাতে হাতে চা এগিয়ে দিলেন। প্রচণ্ড একটা ধকলের পর গরম চা আমাকে বেশ চাঙ্গা করলো, হালদার মশাইকেও বটে, কারণ তার সন্ন্যাসী মুখে প্রশান্তি ফুটতে শুরু করলো। ভাণ্ডারী মশাই চা শেষ করে বললেন, Honorable guest, now take rest. One thing to clear, if you hear the jackal howls, something is foul. তক্তপোষের তলা থেকে তিনি একটা পুঁটুলি বের করলেন। তারপর সেটা বগল দাবা করে কর্নেলের দিকে চোখ নাচিয়ে মুচকি হেসে বেরিয়ে গেলেন। দেখলাম হালদার মশাই কর্নেলের দিকে তাকিয়ে আছেন। কর্নেল লণ্ঠনের দমটা কমিয়ে দিলেন, বললেন, কি বুঝলেন হালদার মশাই? প্রচুর প্রচুর রহস্য। হ্যাঁ, সে রহস্য তো প্রচুরই বটে। আপনাকে বলেছিলুম না, ওই ৯ বর্ণটি যেখানে সেখানেই গণ্ডগোল। কবি নন্দলাল ভাণ্ডারীকেও দেখলেন, ৯ বর্ণটি তো তার নামেও আছে। কাজেই কিছু গণ্ডগোল তারও আছে, তবে সেটা মাথায়। আমি বললাম, কিন্তু আপনার সঙ্গে এর পরিচয় হলো কিভাবে?
গত 1 মাস যাবৎ নন্দবাবু আমাকে পদ্যে চিঠি লিখে আসছেন। প্রথমে পাগলের পাগলামি ভেবে গ্রাহ্য করিনি, তারপর কাগজে সত্যি ভুতুড়ে কাকতাড়ুয়ার খবর বেরোলো, আর আজ সকালে হালদার মশাই আর তুমি গেলে। হালদার মশাইয়ের কাছে দণ্ডিবাবুর আসার খবরও পেলুম। তখন নন্দলালবাবুর পদ্যগুলোকে গুরুত্ব দিতেই হলো। উনি লিখেছিলেন, ভাঙা কেল্লা বাড়ি আমার ইদানিংকার রাস্তা না, মুখে দাঁড়িয়ে দুজনকারই সেটাই চেনার রাস্তা না। অতএব পরস্পর চেনাচেনির অসুবিধে হয়নি। তা আপনি শ্মশানে গিয়েছিলেন কেন? হরিধ্বনি শুনেই নন্দবাবু আমাকে শ্মশানে যেতে পরামর্শ দিয়েছিলেন। উনি ভেবেছিলেন যে দণ্ডিবাবুকে কিডন্যাপ করা হচ্ছে, তাই হন্তদন্ত হয়ে ছুটে গেলাম। আমাকে দেখে ওই পিশাচ বাবা ভেবে লোকগুলো খাটিয়ে ফেলে পালিয়ে গেল। তবে তখনও ভাবিনি যে তোমাকে ওরা ধরে এনেছে। তোমার কান্নাকাটি শুনে তবে বুঝলুম। আমি মোটেও কান্নাকাটি করিনি, আমি যে জ্যান্ত মানুষ সেটাই জানাতে চাইছিলুম। হালদার মশাই প্রচণ্ডভাবে খিখি করলেন এতক্ষণে। খাইছে আর কি বললাম, কিন্তু পিশাচ বাবার ব্যাপারটা কি? ফান্টুও বলছিল যে তাকে নাকি দেখেছে। কাটরার মাঠে নরম মাংসভোজী পিশাচ বাবার থান তো তোমাকে বলেইছিলুম, মনে নেই? শুনলাম দণ্ডিবাবু আর চণ্ডীবাবু দুজনেরই দিকে নাকি তার নজর। হালদার মশাই বললেন, জিনিয়াস ছেলেটার হাতে ভূতর হুঁকো খাওয়ার কথা বললেন পোয়েট মশাই, বড়ই রহস্যজনক। হ্যাঁ, কর্নেল স্যার কি কিছু ক্লু পেলেন? কিসের বলুন তো? কর্নেল আনমনে জবাব দিলেন, কারণ তিনি যেন কিছু শোনার চেষ্টা করছিলেন। হালদার মশাই বললেন, হুঁকোর হুঁকোর। কর্নেল কি একটা বলতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় শেয়ালের ডাক শোনা গেল। অমনি উঠে দাঁড়ালেন তিনি। ইফ দ্য জ্যাকল হাউলস সামথিং ইজ ফাউল বলেই বেরিয়ে গেলেন। প্রায় দৌড়েই গেলেন বলা উচিত। হালদার মশাই বলে উঠলেন, খাইছে পৈদ্য পৈদ্য, বুঝলেন না? পৈদ্য মানে পৈটি, এই কর্নেল স্যারে খাইছে। ওইকারের মতো একটা আঙুল উঁচিয়ে ধরলেন গোয়েন্দা প্রবর। তারপর গেরুয়া আলখাল্লার ভেতর থেকে নস্যির কৌটো বের করে নস্যি নিলেন। শিয়ালটা হঠাৎ থেমে গেল। তার একটু পরে বন্দুকের গুলির শব্দ ভেসে এলো দূর থেকে, পরপর দুবার। হালদার মশাই উত্তেজিতভাবে উঠে দাঁড়ালেন। এখানে বসে থাকার আর কোনো মানে হয় না, চলুন জয়ন্তবাবু, কি ঘটেছে দেখে আসি বলে আমাকে টেনে ওঠালেন। সেই গড়খাই পেরিয়ে মাঠে পৌঁছানোর পর শ্মশানের দিক থেকে আবার হরিধ্বনি ভেসে এলো। অমনি হালদার মশাই দম আটকানো গলায় বললেন, আবার কারে বাঁধলো? বলে আচমকা টাট্টু ঘোড়ার মতো গম ক্ষেত ভেঙে উধাও হয়ে গেলেন। ভেবাচাকা খেয়ে আমি দাঁড়িয়ে রইলাম। তারপর গা ছমছম করতে থাকলো। জ্যোৎস্নার রাতে কাটরার মাঠে একা পড়ে গিয়ে এখন প্রতি মুহূর্তে ভয়। সেই সেই নরম মাংসভোজী পিশাচ বাবারই ভয়। কে জানে সামনে বা পেছনে কোনো গর্ত থেকে বা ঝোপঝাড় ফুঁড়ে যদি সত্যি আবির্ভূত হয়, তাহলেই গেছি। দণ্ডিবাবুর ফার্মটা কোন দিকে ঠাহর করার চেষ্টা করলাম। বাঁ দিকে একটু দূরে বিদ্যুতের আলো জুলজুল করছে। ওইটাই হবে তাহলে। মরিয়া হয়ে সেই দিকেই নাক বরাবর হাঁটতে থাকলাম। ফার্ম হাউস এলাকা একেবারে নিশুতি শুনশান। বেগুন খেতে কালো হয়ে কাকতাড়ুয়াটি দাঁড়িয়ে আছে। মরার খুলি এমনিতেই দেখতে বিটকেল, তার উপর আবার সময়টা এরকম। শিয়ালের ডাক শুনে কর্নেলের দৌড় এবং শ্মশানের হরিধ্বনি শুনে ডিটেকটিভ ভদ্রলোকের ওই নিমেষে অন্তর্ধান। ওদিকে আবার নরম মাংসভোজী পিশাচ বাবার ব্যাপারটাও তো কম সাংঘাতিক নয়। কাজেই কাকতাড়ুয়াটির দিকে এখন না তাকানোই উচিত।
খোলা বারান্দায় ফান্টু দাঁড়িয়ে এক ভদ্রলোকের সঙ্গে গল্প করছিল। তার হাতে দোনলা বন্দুক। সেই বন্দুকটাই হবে। কিন্তু ইনি তো দণ্ডিবাবু নন, তা ঠিক বিপরীত। নাদুস নুদুস বেটে একজন, মুখের ভাব অমায়িক। প্রথমে ফান্টুই আমাকে দেখতে পেল। সে চেঁচিয়ে উঠে বলল, রিপোর্টার দা, কোথায় গিয়েছিলেন হঠাৎ? আমি তো আপনার জন্য ভেবে ভেবেই সারা। শেষে বড় মামা খুঁজতে গেলেন আপনাকে। বেটি ভদ্রলোক একটু যেন চমকে গিয়েছিলেন। তারপর মিঠে হেসে বললেন, আরে আসুন আসুন। এতক্ষণ ফান্টু আপনার কথাই বলছিল। কাগজে ওর ছবি বেরোবে শুনে খুব ভালো লাগলো। ফান্টু বলল, আপনি আবার পিশাচ বাবার পাল্লায় পড়েননি তো রিপোর্টার দা? না, বলে বেতে চেয়ারে বসে পড়লাম। বেজায় ক্লান্ত, এখন শুধু শুতে পারলে বাঁচি এমন অবস্থা। শরীরের গিটে গিটে ব্যথা। যা বাঁধা বিঁধেছিল ব্যাটার ছেলেরা। মাথাও ঝিমঝিম করছে রহস্যের চোটে। ভদ্রলোক নিজের পরিচয় এবারে দিলেন। আমার নাম চণ্ডীচরণ খাঁড়া। তুলোদা আমার মাস্তুতো দাদা। আর বলবেন না স্যার, ভুসির বস্তায় মরার খুলিটুলি কেউ একটা ঢুকিয়ে দিয়েছিল। নেহাতি রসিকতা, কিন্তু তুলোদার আবার সবটাতেই বাড়াবাড়ি কিনা। বেগুন ক্ষেতের কাকতাড়ুয়ার মাথায় সেটি বসিয়ে দিয়ে একেবারে কেলেঙ্কারি বাঁধিয়ে দিয়েছেন। খবর পেয়ে ছুটে এলো হচ্ছেটা কি। হাতে নাতে দেখে তারপর ব্যবস্থা। ফান্টু বলল, তোমাকে দেখে কিন্তু আর নড়ছে না, দেখেছ ছোট মামা? নড়ুক না, তুলোদার চেয়ে আমার হাতের টিপ কেমন না দেখিয়ে ছাড়বো। কিন্তু বন্দুকে তো আর কার্টিজ নেই মামা। বড় মামা দুটোই ফায়ার করে ফেলেছেন। চণ্ডীবাবু বন্দুক মোচড় দিয়ে খালি কার্তুজ দুটো বের করে দেখেই ফেলে দিলেন। হাসতে হাসতে বললেন, তুলোদার একটুতেই বাড়াবাড়ি। ফান্টুও খুব হাসতে লাগলো। উড়ো পদ্ম পেয়ে শেয়াল ধারা ফাঁদ খুঁজতে জামা কাপড় একেবারে ফর্দাফাই হয়ে গেছে বড় মামার। বের করে আনতে সে এক ঝামেলা। মেজাজ খাপ্পা হয়েছিল তো, আরও খাপ্পা করে দিল। কে বলতো? আবার কে? ওই কাকতাড়ুয়া। নড়াচড়া করছিল নাকি? আরে তুমি শুনলে কি এতক্ষণ? পরপর দুটো ফায়ার করেও বড় মামা রাগ করতে চায় নাকি না? মুকুন্দদা আর রমজানদা এসে অনেক করে বোঝালো। তারপর মাথা ঠান্ডা হলো। তারপরেই রিপোর্টারদার কথাও বললুম। তখন বড় মামা রিপোর্টারদাকে খুঁজতে বেরোলেন টর্চ নিয়ে। হ্যাঁ রে ফান্টু, তুলোদা পিসাজ বাবার আবার পাল্লাই টাল্লায় পড়েনি তো? ফান্টু একটু ভেবে বলল, একটা কথা মাথায় আসছে ছোট মামা। কি কথা বলতো? বড় মামাকে পিসাজ বাবা কিছু বলবেন না। কেন জানো? আজ সন্ধ্যে থেকে শ্মশানে 3টে মরা গেল তো। গেল বটে, হরিধ্বনি দিচ্ছিল। পিসাজ বাবা এখন এই 3টে মরা খেতেই ব্যস্ত। পেট ফুলে ঢোল হয়ে যাবে তো। ঠিক বলেছিস, বলে চণ্ডীবাবু আমার দিকে ঘুরলেন। প্রায় 10:15 বাজে। স্যার কি খুব টায়ার্ড দেখাচ্ছে। ফান্টু, ওর এবারে খাবার ব্যবস্থা কর। তোদের ওই নন্দী ভৃঙ্গির তো আবার সাড়া নেই। দেখ দেখ, গাঁজা খেয়ে আবার পড়ে টড়ে আছে নাকি। ফান্টু চলে গেল কিচেনের দিকে। চণ্ডীবাবু গুলিশূন্য বন্দুকটা কাঁধে নিয়ে পকেট থেকে ছোট্ট টর্চ বের করে বললেন, খেয়ে দে শুয়ে পড়ুন স্যার, আমি একটু তুলোদাকে খুঁজে নিয়ে আসি। মাঠে আবার তুলকালাম করে বেড়াচ্ছে হয়তো। চণ্ডীবাবু চলে গেলেন গেটের দিকে। একটু পরে ফান্টু ফিরে এসে বলল, রিপোর্টারদা, ওরা নেই তো? না মুকুন্দদা, না রমজানদা। সে যে একটু রাগ করেছিল বোঝাই যাচ্ছে। ফের বলল, বড় মামা আসুন, এবার সব বলে দেব। কি বলে দেবে বলো তো ফান্টু? ফান্টু পেঁচার মতো মুখ করে বলল, ওরা রোজ রাত্রিরে না চুপি চুপি কোথায় যায়। আমাকে বলতে বারণ করেছিল, তাই আমি মামাকে বলিনি।
এবার দেখছি সত্যি সত্যিই বলতে হবে। একটু অবাক হয়ে বললাম, তাহলে সত্যি ওরা গাঁজা খেয়ে মরার মতো ঘুমিয়ে থাকে না বলছো? হ্যাঁ তো, যাকে চলুন রিপোর্টার দা, আমরা খেয়ে নিই। তোমার মামারা ফিরুন, তারপর না হয় একসঙ্গে খাবো। তাহলে চলুন প্রিন্স অ্যালবার্টকে দেখে আসি। একা যেতে একটু ভয় করছে তো। আজ রাতে বড্ড বেশি শেয়াল ডাকছে। শেয়াল ডাকলেই বুঝতে পারি যে পিশাচ বাবা বেরিয়েছে। ফার্ম হাউসের পাশ দিয়ে এক ফালি পায়ে চলা রাস্তা। কয়েক পা এগিয়ে সে থমকে দাঁড়ালো। বললাম, কি হলো ফান্টু? টর্চ টর্চ, আমার টর্চটা তো বড় মামা নিয়ে গেছেন। আপনার কাছে টর্চ নেই? ছিল, বলতে গিয়ে সামলে নিলাম, কারণ তাহলে তো ওকে সব কথা খুলে বলতে হয়, আর এখন সেটার মুড নেই। তাই বললাম, এখন নেই। যাকে নার্সারির ওখানে একটা চালা ঘর আছে, আলোটা জ্বেলে দেবো, চলুন। একটু দূরে অবশ্যই, তাহলেও দেখা যাবে। বলে ফান্টু হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলো। ওর সঙ্গ ধরতে বার কতক পা হড়কে আছাড় খাওয়ার উপক্রম হলো। তারপর সামনের দিকে গম ক্ষেত পড়ল। আঁকা বাঁকা আলপথে অনেকটা যাওয়ার পর ফান্টু বলল, নার্সারির এরিয়ায় এসে গেছি রিপোর্টার দা। এই দেখুন কত রকম ক্যাকটাস, পাতাবাহার আর ঝাউ লাগিয়েছি। ওইখানে ওইখানে হলো গোলাপ বাগান। 5 রকমের গোলাপ আছে, প্রিন্স অ্যালবার্ট আর। হঠাৎ করে ফান্টু থেমে গেল। খানিকটা দূরে হঠাৎ আলো জ্বলল, বিদ্যুতের আলো। সেই আলোয় দেখলাম চণ্ডীবাবু একটা চালা ঘরের ভেতর দাঁড়িয়ে মুকুন্দ ও রমজানের সঙ্গে কথা বলছেন। ফান্টু খুব অবাক হয়ে বলল, ছোট মামা ওখানে কি করছেন? সে দৌড়তে যাচ্ছিল, টেনে ধরে আটকে দিলুম। বললুম, চুপ, বরং দুজনে আড়ালে গিয়ে ব্যাপারটা চলো বুঝে নি। ফান্টুর মনে ধরল কথাটা। ঝাউ, ক্যাকটাস আর পাতাবাহারের ঝোপঝাড়ের আড়ালে গুঁড়ি মেরে এগিয়ে কাছাকাছি এক জায়গায় গিয়ে বসে পড়ল। হাত বিশেক দূরে চালাঘরটা, সবকিছুই দেখা ও শোনা যাচ্ছে। চণ্ডীবাবু দুটো ছোট্ট প্লাস্টিকের থলে পাঞ্জাবির 2 পকেটে ঢুকিয়ে বললেন, বন্দুকটা তুলোদার ঘরে রেখে দিয়ে যাও, আর এই নাও 5 টাকা করে বাড়িয়েই দিলুম। রমজান ও মুকুন্দ টাকাগুলো পকেটে ঢোকালো। তারপর মুকুন্দ ফিক করে হেসে বলল, পিশাচ বাবা এতক্ষণ দণ্ডি স্যারের হাড় চুষছে বলুন। খুব রাগী লোকের হাড়ে টক ঝালটা বড্ড বেশি থাকে। চণ্ডীবাবুও ভুঁড়ি নাচিয়ে হাসলেন। রমজান বলল, কাগজের বাবুটিকে আমার কেমন যেন সন্দেহ হয় বাবু মশাই। চণ্ডীবাবু বললেন, ঠিক বলেছ হে, শ্মশান থেকে দিব্যি ফেরত এলো দেখে তো আমি তাজ্জব। পিশাচ বাবা ওকে খেলো না কেন? তাছাড়া বাঁধন খুলে পালিয়ে এলোটা কি করে? মুকুন্দ বলল, আপনার এই লোকগুলো কোনো কমেন্ট নয়। বরাবর দেখে আসছি সবটাতেই বড্ড তাড়াহুড়ো করে। কাকতাড়ুয়া নাচাতে গিয়ে আবার গুলি খেয়ে রক্তারক্তি হলো। হে তুষ, রক্ত নয়, ওটা হলো গিয়ে কুমকুমের ছোপ। ওদিন দোল পূর্ণিমা ছিল কি না, হোলির কুমকুমের পটকা। বেন্দাটা অতি চালা। কেউ কি বলেছিল কাকতাড়ুয়ার গলায় কুমকুম পটকা বাঁধতে? জানা কথা, তুলোদা আগের রাত্রির মতোই মুন্ডু তাক করেই গুলি ছুঁড়বে, হাজারাম একটা। মুকুন্দ রমজান বেজায় হাসতে লাগলো। মুকুন্দ বলল, ও তাই বলুন, পটকা ফেটে রং বেরং। চণ্ডীবাবু বললেন, রং বেরং করতে গিয়ে তো আমাকেও বিপদে ফেলছিল। তুলোদার তো হাড়ে হাড়ে বুদ্ধি। কলকাতা থেকে গোয়েন্দা এনে, যাকে আলু নেবাও। আর শোনো, গোয়েন্দাবাবু তো পিশাচ বাবার পেটে গেছে। কাগজের বাবুটিকেও ফের শ্মশানে পাঠানোর ব্যবস্থা করো, বেন্দার দল তোমাকে হেল্প করবে। রমজান বলল, এক কাজ করা যাক, কাগজবাবুর খাবারে না আফিমের রস মিশিয়ে দিলেই ব্যাস
মরার মতো ঘুমিয়ে পড়বে। তখন ওকে চ্যাংদোলা করে শ্মশানে রেখে আসা যাবে। মুকুন্দ সায় দিল, হ্যাঁ হ্যাঁ, এইটা ভালো। পিশাচ বাবার শেষ রাত্রিরে নিশ্চয়ই খিদে পাবে, তখন না হয় ওকে খাবে। কথাগুলো শুনে আমি শিউরে উঠেছিল। ফান্টু আমাকে চিমটি কাটলে ফিসফিসিয়ে বললুম, চুপ। এরপরই আলো নিভে গেল। তারপর কাছেই কোথাও শেয়ালের ডাক শোনা গেল। চণ্ডীবাবু চালাঘর থেকে নেমে জ্যোৎস্নায় এসে দাঁড়ালেন। বললেন, ফার্মের জমি তুলোদা ফান্টুর নামেই উইল করে রেখেছি। ফান্টু তো আমারও ভাগ্নে, আশা করি বেগড়বাই করবে না। মুকুন্দ বলল, না না, ফান্টু তো জানেই না কিসের চাষ হচ্ছে। চণ্ডী স্যার বীজ এনে দিতেই সয়েল টেস্ট করে কত রকমের সার দিয়ে ফুলে ফুলে 6 লাভ করে দিয়েছে। মাথা আছে বটে। চণ্ডীবাবুর বন্দুক রমজানের কাঁধে। সে আর মুকুন্দ আমাদের দিকে, আর চণ্ডীবাবু উল্টো দিকে সবে কয়েক পা হেঁটেছেন, অমনি কোথাও একটা অমানুষিক গর্জন শোনা গেল। তারপর চণ্ডীবাবুর সামনাসামনি ঝোপ ফুঁড়ে একটা কালো মূর্তি বেরোলো। চণ্ডীবাবু টর্চ জ্বেলেই ওরে বাবারি বলে আর্তনাদ করে উঠলেন। টর্চটা বোধ করি আতঙ্কের চোটে হাত থেকে পড়ে নিভে গেল। কিন্তু ওই এক পলকের আলোয় দেখতে পেলাম 2 ঠেঙে কালো গরিলার মতো একটি প্রাণীকে। ভয়ঙ্কর মুখ থেকে সাদা 2 কসদাঁত বেরিয়ে আছে, 2 হাতে বড় বড় নখ। ফান্টু আমাকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, পিশাচ বাবা, পিশাচ বাবা। রমজান আর মুকুন্দের এক গলায় আর্তনাদ শুনলাম, ওরে বাবা। তারপর তারা দিকবিদিক জ্ঞান শূন্য হয়েই পালিয়ে গেল। চণ্ডীবাবু পালাতে যাচ্ছেন, সেই সময় চালাঘরের পেছন থেকে কেউ এসে তাকে জাপটে ধরল। জ্যোৎস্নায় আবছা যেটুকু দেখতে পাচ্ছি তাতে কিছুই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে ধস্তাধস্তি বেঁধে গেছে। তারপরে কি আশ্চর্য, কর্নেলের গলা শুনতে পেলাম, হালদার মশাই, চালাঘরের আলোটা জ্বেলে দিন তো শিগগির। আলো জ্বলল, আর কর্নেলকে দেখলাম সবে ধরাশায়ী দশা থেকে উঠে দাঁড়াচ্ছেন। টুপিটা পড়ে গেছে, টাক ঝকমক করছে। চণ্ডীবাবু অদৃশ্য, বোঝাই গেল যে হাত ফসকে পালিয়ে গেছেন। আর পিশাচ বাবা দাঁড়িয়ে আছে। আলখাল্লা ও জটা জুটোধারী হালদার মশাই চালাঘর থেকে নেমে এসে খিখি করলে। পিশাচ বাবার ভয়ঙ্কর মুখ থেকে মানুষের ভাষায় পদ্য বেরোলো, সঙ্গে ফোঁস করে একটি দীর্ঘশ্বাস। গঙ্গায় দিল দণ্ডি ঝম্প, চণ্ডীও দিল লম্বা লম্ফ। পদ্য শুনেই ফান্টু লাফিয়ে উঠল এবং মাস্টার মশাই বলে চিক্কু ছেড়ে দৌড়ে গেল। আমিও গেলাম। ভয়ঙ্কর মুখোশ এবং কালো কাপড়ে তৈরি মনুষ্যাকৃতি খোলসের টিপ বোতাম পুটপুট করে খুলে খোলস ছেড়ে বেরিয়ে পড়লেন কবি নন্দলাল ভান্ডারী। সহাস্যে ফান্টুকে বললেন, ওরে বাবা ফান্টুস, একটুকু চাই হুঁশ। বললেও ইঙ্গিতে পারিসনি বুঝে নিতে। মামা এনে দিল বীজ, যত্ন করে চষেছিস। জানিস সেইগুলো কি? ওপিয়াম পপিরে। বলে পায়ের কাছ থেকে একটা ফুল ছিঁড়ে ফেললেন। ফান্টু বললেন, এগুলো তো ফুল মাস্টার মশাই, পপি ফুল। কবি ভান্ডারী মশাই ভারী চটে গেলেন। এই দেখো ছেলেটা, কি যে ফেলেটা, বোঝালেও বোঝে ফুল, বলে কিনা পপি ফুল। ফান্টু অবাক হয়ে, তাহলে কি এগুলো? শোন তবে আগাগোড়া, সব সাপ নয় ঢোঁড়া, কোনোটা থাকে বিষ, এইবার বুঝেছিস? এই পপি ডেঞ্জারাস, আফিং এরই নির্যাস। ফান্টু একটু গুম হয়ে থাকার পর বলল, হুঁ বুঝেছি তো। তাই মুকুন্দদা আর রমজানদা গাছগুলোর ডগা চিড়ে রাখতো, রস বেরিয়ে আঠার মতো জমে থাকতো, আর
ওরা চুপি চুপি রাত্রিরে এসে সেগুলো খুলে নিয়ে প্লাস্টিকের ব্যাগে ভরতো। আমাকে বলতো যে মামাকে যেন না বলি। আমি অত কি জানি বলুন তো। ভান্ডারী মশাই তার পৈশাচিক ছদ্মবেশী গুটিয়ে পুঁটুলি বানালেন এবং সেটি বগল দাবা করে বললেন, ওরে সোনা গুড বয়, করে ফল ডেস্ট্রয়, বিলম্ব নয় বাপ, হাতে দেবে হ্যান্ডকাপ, আবগারি দারোগা, তব তেরা ক্যা হোগা, ব্রিং সাম গুড বিষ, আভি করে দে ফিনিশ। ফান্টু বলল, এখনই বিষ স্প্রে করে দিচ্ছি মাস্টারমশাই। কর্নেল বললেন, আসুন নন্দবাবু, ফান্টু বরং ওপিয়াম পপি জ্বালিয়ে দিক, আর আমরা ফার্ম হাউসে গিয়ে দেখি যে দণ্ডিবাবু সাঁতার কেটে ফিরতে পারলেন নাকি। ভান্ডারী মশাই হাত তুলে বললেন, রাত নিঝুম, পাচ্ছে অতি ঘুম, উঠছে হাই, ডেরায় যাই। তারপর শটান ঘুরে হন্তদন্ত হয়ে হাঁটতে থাকলেন। জ্যোৎস্নায় তার ছায়ামূর্তি অদৃশ্য হয়ে গেল। একটু পরে শেয়ালের ডাক শোনা গেল সেদিকে। অদ্ভুত মানুষ বটে। হালদারমশাই ততক্ষণে চালাঘরে গিয়ে ছদ্মবেশ টদ্মবেশ ছেড়ে ফেলেছেন এবং সেটি তিনিও পুঁটুলি বানিয়ে বগল দাবা করে বেরোলেন। প্যান্ট হাঁটু পর্যন্ত গোটানোই ছিল। বোঝা গেল যে আলখাল্লার ভেতরে প্যান্ট শার্ট পরেই ছিলেন, অবশ্য পা দুটো খালি। বললেন, কি কাণ্ড, বৈদ্যের লগে পিশাচ আর শ্রীগালের সম্পর্ক আছে তো শুনি নাই, একেবারে শ্রীগালের ডাক। বললাম, উনি শিয়াল ডাকতে পারেন নাকি? ওই তো ডাকছেন, শুনছেন না? কর্নেল বললেন, আমার টর্চটা একটু খুঁজে বের করতে হবে, আর দণ্ডিবাবুর বন্দুকটাও। খোঁজাখুঁজি করতে করতে ফান্টু এসে পড়ল, হাতে স্প্রে। হাসতে হাসতে বলল, ওদিকে এক কাণ্ড, বড় মামা এসে গেছেন তো, কম্বল মুড়ি দিয়ে বসে আছেন। বললেন, গঙ্গা স্নান করে এলুম রে ফান্টু। আমি তো জানি ওই পিশাচ বাবার ভয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন, আবার বলতে গেলে রেগে যাবেন, তাই সে কথা আর বললুম না। তবে পপি ফুলের ব্যাপারটা যা যা হয়েছে এখানে সব বলেছি, শুনে তো মামা একেবারে হতভম্ব। বললাম, তোমার মামা জানেন না এগুলো আফিং গাছ? না না, বড় মামাকে তো চণ্ডী মামা মানে ওই ছোট মামা ফুলের বীজ বলেই কোথেকে এনে দিয়েছিলেন। বড় মামা আপনাদের জন্যই ওয়েট করছেন, শিগগির যান। আমার অবস্থা খুব শোচনীয়, কম্বল মুড়িতে বসে থাকলে কি হবে, রাত্রিরে গঙ্গার জল যা ঠান্ডা। কর্নেল টর্চ খুঁজে পেলেন, তারপর বন্দুকটাও পাওয়া গেল। হালদামশাই বন্দুক কাঁধে এবং পুটুলি বগল দাবা করে মার্চের ভঙ্গিতে পা বাড়ালেন। কর্নেল হাঁটতে হাঁটতে বললেন, কাঁটায় কাঁটায় রাত 12টা, বেগুন ভাজা আর পরোটা, কিংবা লুচি অর্ধ ডজন, ইচ্ছে হয় করি ভোজন, দিচ্ছে কেডা রাত 12টায়। হালদারমশাই খিকি সহযোগে বললেন, খাইছে, বৈদ্যে পাইছে। বললাম, আপনাকেও তো হালদারমশাই পদ্মে পেয়েছে, সাবধান কিন্তু। হালদারমশাই সম্ভবত সাবধানতা বশেই চুপ করে গেলেন। পদ্মের সঙ্গে পিশাচ ও শেয়ালের সম্পর্ক উনি আবিষ্কার করেছেন। পিশাচ যদি বা সাজতে পারেন, শেয়ালের ডাক তো আর ডাকতে পারবেন না। দণ্ডিবাবু ঘরের ভেতর তক্তপোষের বিছানায় সত্যিই কম্বল মুড়ি দিয়ে বসেছিলেন। আমাদের দেখে করুণ মুখে বললেন, আসুন আসুন। হাঁটুর মুখে সব শুনলাম, শুনে তো আমার একেবারে আক্কেল গুঁড়ো হয়ে গেছে। ওই চণ্ডী পাষণ্ড ষণ্ড ভণ্ড আমার মাস্তুতো ভাই আমাকে ফাঁসাবার কি ষড়যন্ত্রই করেছিল দেখুন। তারপর লোকে বলতো যে চোরে চোরে মাস্তুতো ভাই। উফ, কি সাংঘাতিক! দেখলাম বারান্দার বেতের চেয়ারগুলো ঘরে ঢোকানো হয়েছে এবং তা আমাদেরই খাতির করে বসতে দেওয়ার জন্য তো বটেই। আমরা বসলাম। হালদারমশাই বললেন, দণ্ডিবাবু, কর্নেল স্যারের সঙ্গে আপনার আলাপ করিয়ে দিই। ইনি
কথা কেড়ে দণ্ডিবাবু বললেন, কি আশ্চর্য, শ্মশানে ইনি তো আমার বাঁধন টাদন খুলে দিলেন, মনে পড়ছে। দাঁড়িয়ে রেখে চিনতে পারছি। নমস্কার স্যার, নমস্কার। বুঝতেই তো পারছেন ওই অবস্থায় শত্রুমিত্র চেনা একেবারে কঠিন। আমি ভাবলাম পিসাজ বাবার চেলা টেলা হবে, পিসাজ বাবার খাওয়া দাওয়ার সুবিধে করে দিচ্ছে। বলেই সেই অদ্ভুত ফ্যাঁচ হাসিটি বার করলেন মুখ থেকে। হালদার মশাই বললেন, ইনি হইলেন গিয়া স্বনামধন্য কর্নেল নীলাদ্রি সরকার, আমার গুরুদেব কইতে পারেন এনারে। ইনি না আইয়া পড়লে কি যে হইতো কোন যায় না। আবেগে আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু কর্নেল তাকে থামিয়ে দিয়ে বললেন, অমন করে জলে ঝাঁপ দেওয়া কিন্তু উচিত হয়নি দণ্ডিবাবু। আপনি তো অতি বিচক্ষণ মানুষ, আরে ভালো করে তাকিয়ে দেখবেন তো। ওই যে বললুম, শত্রুমিত্র চেনার তখন অবস্থায় ছিলাম না। গেলুম জয়ন্তবাবুকে খুঁজতে, আর আচমকা কারা আমার ওপর ঝাঁপিয়ে পড়ে পিচমোড়া করে বেঁধে ফেললো। তারপর তো চ্যাংদোলা করে তুলে হরিবোল হরিবোল বলতে বলতে শ্মশানে ফেলে পালিয়ে গেল। এদিকে ইদানিং ওই পিসাজ বাবার গল্পটা প্রচণ্ড রটেছিল তো। আপনি আমার বাঁধন খুলছেন, তখন সাক্ষাৎ পিসাজ বাবা এসে আপনার পেছনে দাঁড়িয়ে আছে, হাউ হাউ করে হুঙ্কারও দিচ্ছে। ওই অবস্থায় জলে ঝাঁপ না দিয়ে উপায় কি বলুন স্যার? যাই হোক, গতস্য শোচনা নাস্তি। আচ্ছা, আমার কিছু প্রশ্ন আছে দণ্ডিবাবু। বলুন না। আপনার ফার্মে ওই পপি ফুলের ক্ষেতটা যে আসলে ওপিয়াম পপির ক্ষেত, সেটা কি আপনি জানতেন না? বিশ্বাস করুন, ওপিয়াম কি থেকে হয় আমি তাই জানতুম না। একটু আগে ওই ফান্টুই সব খুলে বলে গেল। আমি জানতুম ফুল তো ফুল, পপি ফুল। ফান্টুর আবার ফুলের বড্ড শখ কিনা। চণ্ডী যে সেই সুযোগই নেবে কে জানতো। গত অক্টোবরে চণ্ডী নিজের হাতে একটা বীজের প্যাকেট দিয়ে গেল, বলল ফান্টুকে দিও, এগুলো পপি ফুলের বীজ, দারুণ ফুল ফুটবে, গন্ধে একেবারে ম ম করবে। বদমাস চোর কোথাকার। পরের হাতে হুঁকো খাওয়ার ফন্দিটা কেমন দেখুন। ইদানিং আপনি ফার্মে এসে রাত্রিবাস করছিলেন কেন দণ্ডিবাবু? দণ্ডিবাবু একটু চুপ করে থেকে আস্তে আস্তে শ্বাস ফেলে বললেন, আসলে সারাটা দিনই ওই আড়তে কাজ কারবারে ব্যস্ত থাকি তো, বড্ড একঘেয়ে লাগে। ছেলে মেয়েও নেই বাড়িতে, শুধু গিন্নি আর আমি। তাই এই অনাথ ভাগ্নেটাকে এনে রেখেছিলুম। সে ফার্মে থাকে, ছেলে মানুষ, রাত বিরেতে কি হয়, মানে বুঝতেই তো পারছেন যা অবস্থা আজকাল। এও একটা কথা, তবে আর একটা কথা হলো খটকা। খটকা? কিসের খটকা? ফান্টু বলেছিল যে চণ্ডী নাকি আজকাল প্রায় সন্ধ্যার দিকে ফার্মে আসে। একবার ব্যাপারটা বুঝুন, কোথায় ঔরঙ্গাবাদ আর কোথায় কাঠেরার মাঠ। চণ্ডী আসে, অথচ আমার সঙ্গে দেখা করে যায় না। তার চেয়ে বড় কথা, সন্ধেবেলায় আসে কেন? ফান্টুটার এগ্রিকালচারে মাথা আছে, আর সব ব্যাপারে আস্ত বোকা। এদিকে চণ্ডী তো আবার লোক ভালো নয়, কাজেই খটকাটা একটু লেগেই ছিল। সন্ধ্যার আগেই ফার্মে এসে রাত কাটাতে শুরু করলাম। ব্যাস, কাকতাড়ুয়া নাচিয়ে আমাকে আবার ভয় দেখানোর খেলা আরম্ভ হলো। ফান্টু এসে গেল, বড় করে হেসে বলল, হে, জ্বালিয়ে দিয়েছি মামা, একেবারে ফিনিশ। চণ্ডীবাবু ব্যস্ত হয়ে উঠে বললেন, গেস্টদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো ফান্টু, অনেক রাত হয়ে গেল যে। মুকুন্দ দাদা রান্না করেই রেখেছে। আরে বাবা, চোর চোর, চোরদের রান্না গেস্টদের খাওয়াবো কি রে হাঁদারাম? তাছাড়া তুই তো বললি খাবারে নাকি আফিমের রস মিশিয়ে দেওয়ার চক্রান্ত করেছিল। কাল সকালে সব খাবার ওই শ্মশানে ফেলে দিয়ে আসবো, মরা খেকো শিয়াল কুকুরের পেটে যাক। তুই বরং এক কাজ করতো, বেগুন খেতে যা, বেগুন নিয়ে আয়। আমি ময়দা ছেনে পরোটা বানাচ্ছি, লুচি করতে হলে রাত পুইয়ে যাবে। তার চেয়ে পরোটা ইজ ইজি, কি বলেন স্যার? কর্নেল সায় দিলেন। হালদার মশাই তো উৎসাহে দাঁড়ালেন। তারপর বললেন, চলুন আমিও হাত লাগাই গিয়া। বলে পা বাড়িয়েছেন, এমন সময় বাইরে কাছেই শেয়াল ডেকে উঠল।
একটু থমকে দাঁড়ালেন চণ্ডীবাবু ও হালদার মশাই। তারপর বেপরোয়া ভঙ্গিতে কিচেনে গিয়ে ঢুকলেন। বললাম, কর্নেল, আপনার ইচ্ছেই পূর্ণ হলো তাহলে। রাত 12টায় পরোটা আর বেগুন ভাজা, খাসা কিন্তু। কিন্তু শেয়ালের ডাক শুনে মনে হচ্ছে আর একজন গেস্ট হয়তো আসছেন। তারপরই হঠাৎ বাইরে ফান্টুর চিৎকার শোনা গেল, মামা, ও মামা! সবাই বেরিয়ে গেলাম। দণ্ডীবাবু হাঁক দিলেন, কি হয়েছে রে? বেগুন ক্ষেতের দিকে হাত তুলে আবার বলল, কাকতাড়ুয়াটা আবার নাচছে, ওই দেখো। চমকে উঠতেই হলো। জ্যোৎস্নায় স্পষ্ট দেখা যাচ্ছে কাকতাড়ুয়া 2 হাত ছড়িয়ে নাচতে নাচতে এগিয়ে আসছে। দণ্ডীবাবু চেঁচিয়ে উঠলেন, আরে বন্দুক বন্দুক, বন্দুকটা নিয়ে আয় তো ফান্টু। অমনি কাকতাড়ুয়া পদ্যে বলে উঠল, বেগুন খেতে কাকতাড়ুয়া নিশুতি রেতে নাচ করে, ডেকে শেয়াল কেয়া হুয়া ভুরি ভোজ নাচ করে। দণ্ডি ভাইয়া একই বিচার, করবে গুলি বন্ধুকে উপকারী বন্ধুকে। দণ্ডীবাবু সহাস্যে বললেন, আরে ভান্ডারি ভাইয়া নাকি? আরে এসো এসো, সুস্বাগত। তবে এ কেমন আশা হে? বেগুন খেতে যে বড্ড কাঁটা, জামা কাপড় আটকে একেবারে পর্দাবাই হয়ে যাবে যে। কবি নন্দলাল ভান্ডারী কাকতাড়ুয়াটির আড়াল থেকে বেরোলেন। না, বেরোলেন বলা অবশ্য ভুল, দেখা দিলেন। তারপরই আর্তনাদ করলেন, ওরে ওরে ফান্টা, সত্যি কাঁটা রে। আগে কে জানতো শেয়ালের ফাঁদ তো হয় এরকমই, কণ্টকে জখমি। আহ বাবারে, বাঁচারে বাঁচারে। ফান্টু কাটারি এনে উদ্ধার করতে গেল তাকে। হালদার মশাই ক্রমাগত খিখি করে হাসছিলেন। শেষে বললেন, কি কাণ্ড, বাইগন ক্ষেত খান এক্কেরে লন্ড ভণ্ড। বললাম, সাবধান হালদার মশাই, আবার আপনাকে পদ্যে পেয়েছে। অমনি হালদার মশাই গম্ভীর হয়ে বললেন, না না, ও হইল গিয়া কথার কথা। আপনারা শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্র 3য় খণ্ড থেকে ভুতুড়ে কাকতাড়ুয়া গল্পটি। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন, এবং এই চ্যানেলের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনাদের সকলের কাছে আমাদের রিকোয়েস্ট, যারা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এই চ্যানেলটিকে শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে একটু সাহায্য করবেন। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে ফিউচার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকেও ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। আজকে তবে এ পর্যন্তই, পরে আবার দেখা হচ্ছে অন্য একটি গল্পের সঙ্গে। নমস্কার।